প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 40, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে গ্রহরূপে পৃথিবীর গতিসমূহ। আঞ্চলিক ভূগোল থেকে থাকবে ভারতের সম্পদ, আর তোমাদের মানচিত্র থাকবে ভারতের সম্পদ থেকে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং সিলেবাস। ভালো করে তোমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, সৌরজগতের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ হলো পৃথিবী, বুধ, শুক্র না শনি? উত্তর হবে বুধ। প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা নাসা, আইএইউ, ইসরো, এনএএসএ, টিএ? উত্তর হবে ইসরো। পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর? উত্তর হবে 3রা জানুয়ারি। প্রশ্ন, পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 70 ডিগ্রি না 90 ডিগ্রি কোণে? উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে। প্রশ্ন, মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হলো জমি, শিল্প, অর্থ, সম্পদ? উত্তর হবে সম্পদ। প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো সূর্যরশ্মি, শ্রম শক্তি, প্রযুক্ত কর্মদক্ষতা? উত্তর হবে সূর্যরশ্মি। প্রশ্ন, একটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ হলো কয়লা, কাগজ, খনিজ তেল না তৃণভূমি? উত্তর হবে কাগজ। পরে তোমাদের রয়েছে বিভাগ খ। 2 এর দাগে রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বেডফোর্ড লেভেলের পরীক্ষা করা হয় 1875 খ্রিস্টাব্দে? উত্তর হবে ভুল। প্রশ্ন, 2100 শতক বর্ষটি হলো অধিবর্ষ? উত্তর হবে ভুল। বিয়ের দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, জিওড কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ড্যাশ? উত্তর লিখবে জোহান লিস্টিং। পরের প্রশ্ন, দক্ষিণ ভারত ড্যাশ শক্তি উৎপাদনে অগ্রগণ্য? উত্তর হবে জলবিদ্যুৎ। দক্ষিণ ভারত জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে অগ্রগণ্য। নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে সি এর দাগে স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ক স্তম্ভে রয়েছে নিশীর সূর্যের দেশ অনুসুর অবস্থান। খ স্তম্ভে রয়েছে 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, নরওয়ে। নিশীর সূর্যের দেশ হবে নরওয়ে, আর অনুসুর অবস্থান হবে 3রা জানুয়ারি। ডি এর দাগে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সূর্যের উত্তরায়ণের মধ্যভাগে কোন বিষুবঘাট? উত্তর লিখবে মহাবিষুব। প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাসের মান কত? উত্তর লিখবে 12,714 কিমি। পরে তোমাদের রয়েছে বিভাগ গ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, পৃথিবীর কোন অঞ্চলে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? লিখবে পৃথিবীর মেরু অঞ্চলে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, কারণ এখানে কেন্দ্র বহির্মুখী শক্তি সবথেকে কম ও পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির জন্য পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, তাই মধ্যাকর্ষণ বল এখানে সব থেকে বেশি। অথবা দিয়ে রয়েছে জিপিএস কি? উত্তর লিখবে জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএসের ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমানে জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, টোপো ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, কারণ নিরক্ষরেখা ও তার নিকটবর্তী অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সারা বছরই লম্বভাবে পড়ায় এখানে চিরকালই গ্রীষ্ম ঋতু থাকে। অন্যদিকে মেরু অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর তির্যকভাবে পড়ায় এখানে সর্বদাই শীতকাল থাকে। অথবা প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন?
উত্তর লিখবে ভূপৃষ্ঠের অবস্থান করার সঙ্গে সঙ্গে মানুষ, জীবজন্তু, যাবতীয় বস্তু পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করে চলেছে। অন্যদিকে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে দুরন্ত গতিতে ছুটে চলা পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না। পরের প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে? লিখবে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষে শিলাস্তরের মধ্যে চাপ পড়ে প্রসরীভূত হলে তাকে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম বলে। উদাহরণ, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। অথবা দিয়ে রয়েছে কালো হিরে কাকে বলে, কেন বলে? উত্তর লিখবে কয়লাকে কালো হিরে বলে কারণ বর্তমানে দৈনন্দিন জীবনে কয়লা এবং তা থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যগুলি অত্যন্ত অপরিহার্য হয়ে গেছে এবং সর্বোপরি তাপবিদ্যুৎ উৎপাদন করতেও কলকারখানার বিভিন্ন কাজে কয়লা ব্যবহৃত হয়। হিরে যেমন মূল্যবান পদার্থ, ঠিক তেমনই ব্যবহারগত দিক থেকে কয়লাও অত্যন্ত মহার্ঘ বস্তু এবং কয়লার রং কালো, তাই হিরের সঙ্গে তুলনা করে কয়লাকে কালো হিরে বলে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে, 3 × 3 = 9। প্রথম, টিকা লেখো অন্তস্থ গ্রহ সংখ্যা। সৌর পরিবারের যে গ্রহগুলি সূর্য কেন্দ্রিক কক্ষপথের ভেতরের দিকের 7,000 কোটি কিমি দূরত্বের মধ্যে অবস্থান করছে তাদের অন্তস্থ গ্রহ বলে। বৈশিষ্ট্য: 1. অন্তস্থ গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কম। 2. এই গ্রহগুলির আকার বা ক্ষেত্রমান ছোট। সূর্যের নৈকট্য হেতু এই গ্রহগুলির উষ্ণতা বেশি। এদের উপগ্রহের সংখ্যা কম, যেমন বুধ, শুক্র গ্রহের উপগ্রহ নেই। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ এবং মঙ্গলের 2টি। সৌর পরিবারের একমাত্র অন্তস্থ গ্রহ পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটেছে। উদাহরণ, সৌর পরিবারে অন্তস্থ গ্রহের সংখ্যা 4টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। অথবা দিয়ে রয়েছে পৃথিবীর আকৃতি অনুধাবনে জিপিএস কীভাবে সাহায্য করে? তো লিখবে মহাকাশে প্রেরিত একাধিক কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলে। নিম্নলিখিত উপায়ে জিপিএস সাহায্য করে। 1. এই জিপিএসের সাহায্যে পৃথিবীর কোনো অংশের সঠিক অবস্থান যেমন জানা যায় তেমনই পৃথিবীর প্রকৃত আকৃতিও সঠিকভাবে জানা যায়। 2. ভূপৃষ্ঠের 2 বা ততোধিক স্থানের উচ্চতার কয়েক সেমি উচ্চতার পার্থক্যও জানা যায়। 3. কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণ বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য জিপিএসের প্রয়োজন হয়। কোনো একটি ক্ষুদ্র অঞ্চলের প্রতিকৃতি তথা আকৃতিগত পরিবর্তন খুব সহজেই এর সাহায্যে নির্ণয় করা যায়। মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি প্রদক্ষিণ করতে করতে সেন্সরের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করে থাকে এবং তা ভূপৃষ্ঠের সংগ্রাহকের মাধ্যমে সংগৃহীত হয়। এইভাবেই কোনো স্থানের অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। পরের প্রশ্ন, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী যে সূর্যের দূরত্বে হ্রাস বৃদ্ধি ঘটে এটি বোঝানো হয় অপসূর ও অনুসূর অবস্থান দিয়ে। যেমন, অপসূর অবস্থান পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনকে অপসূর, অপশব্দের অর্থ হল দূর আর সুর শব্দের অর্থ সূর্য অবস্থান করে। অনুসূর অবস্থান পরিক্রমণের সময় 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনকে অনুসূর অবস্থান বলে। অনু শব্দের অর্থ নিকট আর সুর শব্দের অর্থ সূর্য। এই লেখাটার সঙ্গে অবশ্যই কিন্তু অনুসূর ও অপসূর অবস্থানের একটা চিত্র এঁকে দেবে। অথবা দিয়ে রয়েছে রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কী বোঝো? রবি মার্গ, রবি অর্থে সূর্য এবং মার্গ অর্থে পথকে বোঝানো হয়। যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবীর চারিদিকে সঞ্চরণশীল বলে মনে হয় তাকেই রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলে। সৃষ্টি: পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় রবি মার্গ সৃষ্টি হয়। সময়কাল: 22 ডিসেম্বরের পর থেকে 21 জুন পর্যন্ত উত্তরায়ণকালে সূর্যের কর্কটক্রান্তি রেখামুখী এবং 21 জুনের পর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত দক্ষিণায়নকালে সূর্যের মকরক্রান্তি রেখামুখী বিচরণের জন্য এই অবস্থার সৃষ্টি হয়। প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা: 1. বন্ধুর ভূমিরূপ।
দক্ষিণ ভারতের ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানকার নদীগুলি বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। 2. কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলের শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত হওয়ায় অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমনই স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। 3. জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করার সুবিধা রয়েছে, ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরই জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। 4. স্বল্প ভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা সহজে ক্ষয় হয় না, ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমনই নদী বাঁধগুলিও সুরক্ষিত থাকে ও অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। 5. বিপুল চাহিদা। দক্ষিণ ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে, বিশেষত ইলেকট্রনিক শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে জলবিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। 6. মূলধন বিনিয়োগ। স্বাধীনতা লাভের পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। অথবাদি রয়েছে, বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উপাদানের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? বর্তমানে ভারতে চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ 1. ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে, তাই বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 2. অফুরন্ত অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 3. পরিবেশ দূষণ কম। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় না, তাই এই পরিবেশ বান্ধব সম্পদ ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। 4. সীমিত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব ও প্রবাহমান সম্পদ হলেও ভারতের অর্থ ও সঠিক পরিকল্পনাভাবে এর উৎপাদন সীমিত, ব্যয় কম, দাম কম। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। 6. সহজলভ্য। অচিরাচরিত শক্তির উৎসগুলি সর্বত্রই সহজলভ্য এবং এর পরিবহন খরচ তেমন নেই, ফলে আমাদের দেশে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দিতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণের সঞ্চার ঘটেছে কেন? সৌরজগতে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেমন অনুকূল অবস্থান। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই দূরত্বে পৃথিবী যেমন বুধ বা শুক্র গ্রহের মতো খুব উষ্ণ হয়ে ওঠে না, তেমনই বৃহস্পতি বা নেপচুনের মতো খুব শীতলও হয়ে যায় না। এই দূরত্বে পৃথিবীর গড় উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আকৃতিগত পার্থক্য। মহাকাশ থেকে তোলা ছবি বা দূরবীক্ষণ যন্ত্রে পৃথিবীকে কখনো গোলাকার, অভিগত গোলাকার, সমতল বলে মনে হয়। পৃথিবীর আকৃতি আসলে পৃথিবীর মতো। সৌরজগতে অন্যান্য গ্রহের সঙ্গে এর আকৃতিগত কোনো মিল নেই। পরিবেশ। সূর্য থেকে প্রাপ্ত তাপের পরিমাণ পৃথিবীতে প্রাণের সৃষ্টি, বেড়ে ওঠা এবং বেঁচে থাকার জন্য আদর্শ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। যদি সূর্য থেকে প্রাপ্ত তাপের পরিমাণের মাত্র 10% হ্রাস বা বৃদ্ধি ঘটে, তাহলে পৃথিবী আর জীবধারণের ক্ষেত্র থাকবে না। 4 নম্বর, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টায় একবার আবর্তন করে, তাই সূর্যের তাপ সারা পৃথিবীতেই ছড়িয়ে পৃথিবীপৃষ্ঠের সর্বত্রই দিন ও রাত্রি সংঘটিত হয়, ফলে তাপের সমতা বজায় থাকে, যা প্রাণের সৃষ্টির সহায়ক। 5 নম্বর, জলের হবে জলের প্রাপ্যতা। পৃথিবীতে 3 ভাগই জল, যা সমুদ্র, নদী, নালা, হ্রদ, হিমবাহের মধ্যে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় সঞ্চিত রয়েছে। জলই প্রাণের উৎস। জল ছাড়া প্রাণ ধারণ সম্ভব নয়। জল দ্বারাই উদ্ভিদ মাটি থেকে পুষ্টিরস গ্রহণ করে খাদ্য তৈরি করে, যা সমস্ত প্রাণীকুলের প্রাণের উৎস। জলচক্রের মাধ্যমে পৃথিবীতে সর্বত্র জলের ভারসাম্য রক্ষিত হয়। 6. বায়ুমণ্ডলের উপস্থিতি।
পৃথিবীপৃষ্ঠ থেকে 1600 কিমি ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। এই বায়ুমণ্ডলে অবস্থিত ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির হাত থেকে জীবকুলকে রক্ষা করে এবং পৃথিবী থেকে বিকিরিত তাপ শোষণ করে পৃথিবীকে কম্বলের মতো মুড়ে রাখে। ফলে শীতকাল এবং রাতে পৃথিবীতে এর উষ্ণতার মাত্রা সহনশীল থাকে। আবার বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। 7. অক্সিজেনের উপস্থিতি। জীবের, উদ্ভিদ ও প্রাণী উভয়ের প্রাণ ধারণের জন্য অক্সিজেন প্রয়োজন, যা পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত, ফলে এখানে প্রাণের সঞ্চার ঘটেছে। আর শিলামণ্ডলের উপস্থিতি। শিলা ও মাটির সমন্বয়ে গঠিত শিলামণ্ডল উপস্থিত থাকায় মানুষ কৃষিকাজ, শিল্প স্থাপন, খনিজ উত্তোলন যেমন করতে পারে, তেমনই উদ্ভিদগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে বেড়ে ওঠে। 9. ঋতু পরিবর্তন। মঙ্গল ছাড়া সৌরজগতে একমাত্র পৃথিবী গ্রহতেই ঋতু পরিবর্তন দেখা যায়। পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিপরীতধর্মী ঋতু বিরাজ করে। 5.2. পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্বেই 4টি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় গড়ে উঠেছে। এর কারণগুলি হলো: 1. পর্যাপ্ত কাঁচামাল। তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হলো কয়লা। পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিটুমিনাস জাতীয় কয়লা প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে, যেমন ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, করণপুরা, উড়িষ্যার তালচের, রামপুর, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল, পণ্ডবেশ্বর, নিতুরিয়া প্রভৃতি অঞ্চল কয়লা সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। 2. বিকল্প শক্তি সম্পদের অভাব। পূর্ব ভারতে রাজ্যগুলিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় না। আবার জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী খরস্রোতা নদীও এখানে কম, তাই কয়লাকে ভিত্তি করেই পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে। 3. বিদ্যুতের ব্যাপক চাহিদা। পূর্ব ভারতের রাজ্যগুলি অত্যন্ত জনবহুল হওয়ায় যেমন এখানে বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে, তেমনই এখানকার ছোট বড় শিল্পাঞ্চলগুলিতে হুগলি, হলদিয়া, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, জামশেদপুর, রাঁচি, হাজারিবাগ, সিন্ধ্রি, বোকারো প্রভৃতি শিল্পাঞ্চল প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র অধিক বিকাশ লাভ করেছে। উন্নত পরিবহন ব্যবস্থা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ ও বিভিন্ন জাতীয় সড়কপথের সাহায্যে কয়লা খনিগুলি থেকে প্রয়োজনীয় কয়লা সহজেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে আনার সুবিধা রয়েছে। 5. সুলভ ও দক্ষ শ্রমিক। পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সুলভ ও দক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন্যান্য কারণ: ইংরেজ শাসনকাল থেকেই এই অঞ্চলে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে থাকে। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা 70% হলো তাপবিদ্যুৎ। ফলে কেন্দ্র রাজ্য সরকার যৌথভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশে নানারূপ সহায়তা করে। পরে তোমাদের হচ্ছে বিভাগ চ। ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। আসামের একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্র, ভারতের একটি সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পশ্চিম ভারতের একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র, তুতিকোরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়না জলবিদ্যুৎ কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলেই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। মানে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।